ওমান সফর শেষে আবারও পাকিস্তানে ফিরতে পারেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইসলামাবাদে বৈঠক শেষে ওমানের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সি। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সাথে দিনভর ব্যস্ত কর্মসূচি ও গুরুত্বপূর্ণ আলোচনা শেষে ইরানের প্রতিনিধি দল ইসলামাবাদ ত্যাগ করে। এদিকে ইরানের সাথে শান্তি আলোচনার উদ্দেশ্যে মার্কিন প্রতিনিধি দলের পূর্ব নির্ধারিত পাকিস্তান সফর বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন ফক্স নিউজকে ট্রাম্প বলেন, স্রেফ অর্থহীন আলোচনার জন্য 18 ঘন্টা উড়ে পাকিস্তানে যাওয়ার দরকার নেই। তবে পূর্ব নির্ধারিত এই সফরটিতে অংশ নেওয়ার কথা ছিল ট্রাম্পের প্রভাবশালী জামাতা জারেড কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফের। ইরানের সামরিক বাহিনী ইসলামিক রিভলিউশনারি গার্ড আইআরজিসি দুটি প্রদেশে সাঁড়াশি অভিযান চালিয়ে প্রায় 240 জনকে গ্রেপ্তার করেছে। কুর্দিস্তান ও কেরমানশাহ প্রদেশে পৃথক এই অভিযানগুলো পরিচালিত হয় বলে জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা মেহের নিউজ। কুর্দিস্তান প্রদেশের অভিযানে 11 জনকে আটক করা হয়েছে। এছাড়া এই অভিযানে এই কুর্দি সশস্ত্র গোষ্ঠীর সদস্য নিহত হয়েছে বলে দাবি আইআরজিসির। পৃথক অভিযানে আরও প্রায় 70 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে কেরমানশাহ প্রদেশেই 155 জনকে আটক করা হয়েছে, যাদের বিপ্লব বিরোধী গোষ্ঠীর সদস্য বলে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে 4 জনকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে সম্পৃক্ত গুপ্তচর হিসেবে সন্দেহ করা হচ্ছে। পাশাপাশি এই অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদও জব্দ করা হয়েছে। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের নিরাপত্তা বিঘ্নিত করার পরিকল্পনাকারীদের বিরুদ্ধেই এই কঠোর পদক্ষেপ। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরায়েলি হামলায় 12 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে 6 জন পুলিশ সদস্য রয়েছে। স্থানীয় চিকিৎসা সূত্রে বরাতে শনিবার এক প্রতিবেদনে তথ্য জানায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। খান ইউনিসে একটি বিয়ের হলের কাছে পুলিশের গাড়িকে লক্ষ্য করে চালানো হামলায় 6 জন বেসামরিক নাগরিক ও 6 জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্থানীয় চিকিৎসকরা। এছাড়া গাজা সিটি ও বেইত লাহিয়ায় পৃথক হামলায় আরও 5 জন নিহত হয়েছে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে গাজা সিটিতে হামাস যোদ্ধাদের লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে। তবে গত অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তির পরও গাজায় ইসরায়েলি সহিংসতা অব্যাহত রয়েছে। স্থানীয় চিকিৎসকদের মতে যুদ্ধবিরতির পর থেকে এখনো পর্যন্ত অন্তত 800 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা ইসরায়েলি আগ্রাসনে বড় ক্ষতির মুখে অঞ্চলটির শিক্ষার্থীরা। গুরুত্বপূর্ণ রাফাহ ক্রসিং বন্ধ থাকায় উচ্চশিক্ষার জন্য ভিন দেশে পাড়ি জমানোর ইচ্ছা থাকলেও পারছেন না যেতে। এমনকি গাজার বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান পরিণত হয়েছে আশ্রয় কেন্দ্রে। এক জরিপে ইউনেস্কো বলছে 95% বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। গাজার নাঘাম আবু খালি স্বপ্ন বুনেছিলেন তুরস্কে গিয়ে চিকিৎসা বিজ্ঞান পড়ার, তবে তা বাস্তবে রূপান্তরিত হয়নি। 2 বছর পেরিয়ে গেলেও গাজা ছেড়ে বের হতে পারেননি, কেননা বন্ধ রাফা ক্রসিং। তাই বৈধ কাগজপত্র থাকলেও তুরস্ক প্রবেশের সুযোগ হয়নি তার। তাই তো দিন কাটছে অস্থায়ী তাঁবুর ভেতর। 2023 সালে উচ্চ মাধ্যমিকে 98.6% নম্বর পেয়ে গাজায় আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন নাঘাম। কিন্তু ভর্তি হওয়া মাত্রই শুরু হয় যুদ্ধ, ভেস্তে যায় তার সব পরিকল্পনা। যুদ্ধ শুরুর পর তুরস্ক সরকারের স্কলারশিপ পান তিনি। ভর্তি হন আতাতুর্ক বিশ্ববিদ্যালয়ে। তবে রাফা সীমান্ত বন্ধ থাকায় এখনো সেই স্বপ্ন যাত্রা শুরু করতে পারেননি। আমার ভবিষ্যৎ এই সীমান্তে আটকে আছে। স্কলারশিপ পাওয়ার পরেও আমি পড়তে যেতে পারছি না, এমনকি এখানে পড়াশোনাও করতে পারছি না। গাজা থেকে বের হওয়ার একমাত্র পথ এই রাফা ক্রসিং, কিন্তু যুদ্ধের বেশিরভাগ সময়ই বন্ধ থাকে এই পথ। কেবল আহতদের সীমিতভাবে বের হতে দেয়া হয় রাফা দিয়ে। যুদ্ধবিরতির পর সীমান্ত আংশিক খুললেও শিক্ষার্থী সহ অনেকেই এখনো অপেক্ষায়, কবে সুযোগ মিলবে গাজা উপত্যকা ছাড়ার। যুদ্ধে হারিয়েছেন তার মা ও ভাইকে, একটি স্টেথোস্কোপ যা তাকে প্রতিদিন মনে করিয়ে দেয় তার স্বপ্নের কথা। বন্ধুরা যখন বিদেশে পড়াশোনা চালিয়ে যাচ্ছে, তখন তার জন্য সেই দৃশ্য আনন্দের সাথে বয়ে আনে চাপা কষ্ট। যখন আমি দেখি আমার স্কুলের বন্ধুরা বিদেশে সাফল্য ও উন্নতি করছে, তখন আমি গর্বিত হই।
একই সাথে হতাশাও কাজ করে। আমিও স্বপ্ন দেখি ভালো কিছু করার। الحمد لله أنا طول عمري بجيب الأولى على المدرسة. গাজার অনেক বিশ্ববিদ্যালয় এখন পরিণত হয়েছে আশ্রয় কেন্দ্রে। জাতিসংঘের তথ্য মতে 92% শিক্ষা প্রতিষ্ঠান পুনর্গঠনের প্রয়োজন। ইউনেস্কোর জরিপ বলছে 95% বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যুদ্ধে ক্ষতির শিকার। এর মধ্যে 22টি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আরাফাত ইসলাম, ৭১। দীর্ঘ 2 দশকের স্থবিরতা, চলমান সংঘাত ও গভীর রাজনৈতিক বিভাজনে গাজা উপত্যকা ও দখলকৃত পশ্চিম তীরে আবারও হয়েছে স্থানীয় সরকার নির্বাচন। পশ্চিম তীর এবং গাজার কেন্দ্রীয় অঞ্চল দেইর আল বালার বাসিন্দারা ভোট দিয়েছে। 2007 সালে হামাস গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এখানকার বাসিন্দারা নিজেদের স্থানীয় প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাননি। গাজার পৌরসভা নির্বাচনের আরও খবর জানাচ্ছেন নাহিদা রিন্থি। গাজা ও দখলকৃত পশ্চিম তীরে বহু বছর পর আবারও অনুষ্ঠিত হলো স্থানীয় সরকার নির্বাচন। দীর্ঘ সংঘাত, ধ্বংস ও রাজনৈতিক অচল অবস্থার মাঝেও এই ভোট অনেকের কাছে আশার প্রতীক, আবার অনেকের কাছে এটি শুধুই সীমিত এক প্রচেষ্টা। শনিবার ভোর থেকে গাজার দেইল আল বালা এলাকায় প্রায় 20 বছর পর ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় 70,000 ভোটার অংশ নিয়েছেন। একই সময় দখলকৃত পশ্চিম তীরে প্রায় 15 লাখ ভোটার স্থানীয় পরিষদ নির্বাচনে অংশ নিয়েছেন। 2007 সালে হামাস গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এখানকার বাসিন্দারা নিজেদের স্থানীয় প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাননি। পশ্চিম তীরে অবস্থিত ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলেছেন, গাজার দেইল আল বালা শহরকে প্রতীকীভাবে অন্তর্ভুক্ত করার মাধ্যমে যুদ্ধ বিধ্বস্ত এই অঞ্চলের ওপর তাদের কর্তৃত্বের দাবি আরও জোরালো হবে। ধ্বংসস্তূপে পরিণত গাজায় এখনও মৌলিক চাহিদা পূরণে সংগ্রামরত বাসিন্দারা ভোট দেওয়ার সুযোগকে স্বাগত জানিয়েছেন। তবে দীর্ঘদিন ধরে গাজা শাসন করা হামাস নিজেই সিটি কাউন্সিল সদস্য নিয়োগ দিয়ে আসছিল এবং নিয়মিতভাবে স্থানীয় নির্বাচন আয়োজন বন্ধ রেখেছিল। যদিও এবারে নির্বাচনের ফলাফল হামাস মেনে নিবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। সত্যি বলতে একজন ফিলিস্তিনি ও গাজা উপত্যকার সন্তান হিসেবে আমি গর্বিত। যুদ্ধের পর গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসছে আবার। আমি অত্যন্ত আনন্দিত এবং প্রার্থনা করি এই সাফল্যে প্রত্যেকে অংশগ্রহণ ও অবদান রাখবে। এই নির্বাচন ফিলিস্তিনি জাতীয়তাবাদকে পুনঃপ্রতিষ্ঠিত করবে, ফিলিস্তিনি পরিচয়ের বিলুপ্তি রোধ করবে এবং আমাদের ভূমি, আমাদের শিকড় ও পূর্বপুরুষদের সাথে আমাদের সংযোগকে সুদৃঢ় করবে। এছাড়া হামাস এই নির্বাচনে আনুষ্ঠানিকভাবে অংশ নেয়নি। 2 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে গাজার বড় অংশ ধ্বংস হয়ে যাওয়ায় রামাল্লা ভিত্তিক কেন্দ্র নির্বাচন কমিশন দেইল আল বালায় প্রথম ভোট আয়োজনের সিদ্ধান্ত নেয়। প্রচলিত ভোটার নিবন্ধন প্রক্রিয়া চালানো সম্ভব না হয় তাদের বিকল্প পদ্ধতি অবলম্বন করতে হয়েছে। এদিকে কমিশনের মুখপাত্র বলেন, এই নির্বাচনের মূল লক্ষ্য হল পশ্চিম তীর ও গাজাকে একটি রাজনৈতিক কাঠামোর মধ্যে সংযুক্ত রাখা। তিনি আরও জানান, এই ভোট আয়োজনের আগে কমিশন ইসরায়েল বা হামাস কোনো পক্ষের সঙ্গেই সরাসরি সমন্বয় করতে পারেনি এবং ব্যালট পেপার, বাক্স বা কালি গাজায় পাঠানো সম্ভব হয়নি। সাম্প্রতিক বছরগুলোতে ভোটার উপস্থিতি কমলেও অতীতের স্থানীয় নির্বাচনে তুলনামূলকভাবে 50 থেকে 60% মধ্যে ছিল। আর 2006 সালে সংসদ নির্বাচনে হামাস জয়লাভ করে এবং পরের বছর ফাতা নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে গাজার নিয়ন্ত্রণ নেয়। নাহিদা রিন্থি, ৭১। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির একটি হোটেলে হোয়াইট হাউসের সাংবাদিকদের সাথে আয়োজিত ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে বন্দুক হামলা হয়েছে। এই ঘটনার পর ট্রাম্প ও তার স্ত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ঘটনার পর এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, এই হামলায় এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। বুলেট প্রুফ ভেস্ট থাকার কারণে তিনি প্রাণে বেঁচে যান এবং বর্তমানে তিনি সুস্থ আছেন বলেও জানান ট্রাম্প। এর আগে স্থানীয় সময় শনিবার রাতে ওয়াশিংটন হিলটন নামের ওই হোটেলে এই ঘটনা ঘটে। নৈশভোজে অংশগ্রহণকারীদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ভেতর থেকে 4 থেকে 6টি বিকট শব্দ শুনতে পান তারা। তবে তা অনুষ্ঠান স্থল থেকে খুব কাছে ছিল না। বিকট শব্দের পর সিক্রেট সার্ভিসের সদস্যরা নৈশভোজের স্থানে অবস্থান নেন এবং ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়াকে সরিয়ে নেন। ওই বন্দুকধারীকে আটক করা হয়েছে বলেও জানা গেছে। হোয়াইট হাউস সাংবাদিক প্রতিনিধি অ্যাসোসিয়েশনের সভাপতি ওইজা জিয়াং জানিয়েছেন, নৈশভোজের অনুষ্ঠানটি আবারও শুরু হবে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ 2 বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর মৃত্যু নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। শুক্রবার নিখোঁজ জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধারের পর শনিবার নাহিদা সুলতানা বৃষ্টির মৃত্যুর খবরও নিশ্চিত করা হয়। এ ঘটনায় লিমনের রুমমেট হিশাম সালেহ আবু ঘরবেহকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। জামিল আহমেদ লিমন আর নাহিদা সুলতানা বৃষ্টির স্বপ্ন ছিল উচ্চশিক্ষা শেষে দেশের মুখ উজ্জ্বল করার, কিন্তু যুক্তরাষ্ট্রে পিএইচডি রত এই দুইজনের স্বপ্ন আজ এক মর্মান্তিক ট্র্যাজেডিতে রূপ নিয়েছে। নিখোঁজের 8 দিন পর নিশ্চিত হওয়া গেছে লিমন এবং বৃষ্টি আর বেঁচে নেই। গত 17 এপ্রিল নিখোঁজ হন এই দুই শিক্ষার্থী। দীর্ঘ তল্লাশির পর স্থানীয় সময় শুক্রবার ট্যাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ থেকে লিমনের মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। এর রেশ কাটতে না কাটতেই শনিবার সকালে আসে বৃষ্টির মৃত্যুর সংবাদ। যুক্তরাষ্ট্রের পুলিশের বরাত দিয়ে বৃষ্টির পরিবার জানিয়েছে, ফ্লোরিডার বাসার রক্তের দাগ ও দেহের একটি অংশের ডিএনএ পরীক্ষার মাধ্যমে তার মৃত্যু নিশ্চিত করা গেছে। পুলিশের ধারণা, ঘাতক মরদেহটি সরিয়ে ফেলেছে। হত্যাকাণ্ডের অভিযোগে পুলিশ 26 বছর বয়সী মার্কিন নাগরিক হিশাম সালেহ আবু ঘরবেহকে গ্রেপ্তার করেছে। হিশাম লিমনের রুমমেট ছিলেন। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, এক শিক্ষার্থীকে হত্যার পর অন্যজনের মরদেহ গুম করার চেষ্টা করেছিল এই অভিযুক্ত। 2023 সালে শারীরিক আঘাতের অভিযোগে 2 বার গ্রেপ্তার করা হয়েছিল হিশামকে, তবে পরে সেই অভিযোগগুলো প্রত্যাহার করা হয়। তবে ওই ঘটনাগুলোর একটির পর তার ভাই আদালতের কাছে একটি নিষেধাজ্ঞার আবেদন করেন। ওই আবেদনের ভিত্তিতে আদালত হিশামকে তার ভাই ও তাদের বাড়ির কাছাকাছি যাওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। লিমন ভূগোল ও পরিবেশ বিজ্ঞান এবং বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করছিলেন। শিগগিরই বিয়ের পরিকল্পনা ছিল এই দুই মেধাবী শিক্ষার্থীর, কিন্তু এক নৃশংস হত্যাকাণ্ডে সব স্বপ্ন এখন ফিকে হয়ে গেছে। দুই শিক্ষার্থীর এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ফ্লোরিডার বাংলাদেশ কমিউনিটি সহ নিজ দেশে থাকা স্বজনদের মাঝে। অরিসুল ইসলাম, 71। নিউ ইয়র্ক সিটির পূর্ব পাশে অবস্থিত রুজভেল্ট আইল্যান্ড বসন্তের রঙে সেজে উঠেছে। দ্বীপটির 100টির বেশি চেরি গাছ পূর্ণ প্রস্ফুটনে পৌঁছালে সেখানে দর্শনার্থীদের ঢল নামে। চেরি ফুলের হালকা গোলাপি ও সাদা রং পুরো দ্বীপটিকে মনোরম পরিবেশে রূপ দিয়েছে। শীতের ধূসরতার পর এই ফুলগুলো প্রকৃতিতে নতুন প্রাণের সঞ্চার করে, যা স্থানীয় ও বিদেশি পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয় হয়ে উঠেছে। আরও জানাচ্ছেন নাহিদা রিন্থি। বসন্তের রঙে রাঙা, মন ছুঁয়ে যাওয়া এক অপরূপ দৃশ্য। নিউ ইয়র্ক রুজভেল্ট আইল্যান্ড এখন যেন ফুলের স্বর্গরাজ্য। শতাধিক চেরি গাছ একসাথে ফুলে ফুলে ভরে উঠতেই সেখানে নেমেছে দর্শনার্থীদের ঢল। এই সৌন্দর্য রক্ষা করতেই নিরলস কাজ করে যাচ্ছেন একদল স্বেচ্ছাসেবী। প্রকৃতির এই ক্ষণস্থায়ী সৌন্দর্য উপভোগের পাশাপাশি সচেতনতার বার্তাও দিচ্ছেন তারা। গাছগুলো সুরক্ষায় কাজ করা স্বেচ্ছাসেবী দলের সদস্যরা জানান, অনেকেই বুঝতে পারেন না চেরি গাছের ডালগুলো কতটা নাজুক। তাই তারা দর্শনার্থীদের অনুরোধ করছেন গাছের ডাল না ধরতে বা টানতে, যাতে ফুলগুলো বছরের পর বছর উপভোগ করা যায়। মানুষের বোঝা খুবই জরুরি যে এই ফুল ও ডালপালাগুলো খুবই নাজুক এবং ডালপালা ধরে টানাটানি করা আমাদের ঠিক নয়। আমরা সত্যিই চাই সবাই যেন বছরের পর বছর এই দ্বীপে ফিরে আসতে পারে এই সৌন্দর্য উপভোগ। ফুলগুলো সত্যিই খুব সুন্দর। আমাদের দেশে চেরি ফুল ফোটে না। নিউ ইয়র্কে আসার অন্যতম আকর্ষণ এটাই। স্বেচ্ছাসেবীরা দর্শনার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেটও বিতরণ করছেন। বসন্তের এই স্বল্পস্থায়ী সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা। চেরি ফুলের মনোমুগ্ধকর গোলাপি ও সাদা রং দেখতে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে দর্শনার্থীরা আসছেন। রুজভেল্ট আইল্যান্ডের চেরি ফুল শুধু একটি সৌন্দর্য নয়, এটি বসন্তের এক প্রতীক, যা মানুষকে সৌন্দর্য উপভোগে একত্রিত করে এবং প্রকৃতির প্রতি দায়িত্বশীল হওয়ার বার্তা দেয়। নাহিদা রিন্থি, 71। লেবাননে যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হয়েছে হাজারো মানুষ। এর মধ্যে রয়েছে 68 বছর বয়সী সঙ্গীত শিল্পী আবেদ সাবগাও। ঘরবাড়ি ছেড়ে আসার পর রাস্তায় তিনি দৈনন্দিন কাজ চালিয়ে যাচ্ছেন। সঙ্গী হিসেবে আছে তার ছেলে এবং বাদ্যযন্ত্র উদ। আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশির হোসেন।
যুদ্ধ শুধু ঘর ভাঙে না, ভেঙে দেয় মানুষের স্বপ্ন আর স্বাভাবিক জীবনও। লেবাননের রাজধানী বৈরুতে এমনই এক বাস্তবতায় নিজের ঘর ছেড়ে ছোট একটি মিনি বাসে আশ্রয় নিয়েছেন ৬৮ বছর বয়সী সঙ্গীত শিল্পী আবেদ সাবাক। সব হারিয়েও তিনি থামেননি, সঙ্গে আছে তার প্রিয় উদ, আর সেই সুরেই খুঁজে নিচ্ছেন বেঁচে থাকার শক্তি। আবেদের দিন শুরু হয় সাধারণ কাজ দিয়ে, চা বানানো, রাস্তার পাশে মুখ ধোয়া, ছোট আয়নায় দাড়ি কাটা। সবকিছুর মাঝেও তিনি ধরে রাখার চেষ্টা করছেন স্বাভাবিক জীবনের ছন্দ। 2024 সালের যুদ্ধে আমি আর আমার ছেলে 1.5 মাস রাস্তায় ঘুমিয়েছি। কেন আমাদের রাস্তায় থাকতে হবে? এটা যেন আর কখনো না হয়। যুদ্ধ মানুষের জীবন থেকে স্বাভাবিকতা কেড়ে নেয়, সবসময় ভয় লাগে। কেউই যুদ্ধ, মৃত্যু বা ধ্বংস দেখতে চায় না। তবে এই অন্ধকারের মাঝেও তার ভরসা একটাই, সঙ্গীত। 54 বছরের সঙ্গীত জীবনে অভিজ্ঞ এই শিল্পী মনে করেন তার লড়াই অস্ত্র দিয়ে নয়, বরং সুর দিয়ে। অনেক কথা আছে যা বলা যায় না, কিন্তু সুর মানুষের হৃদয়ে পৌঁছে যায়। আমি অস্ত্র ধরতে পারবো না, আমি একজন শিল্পী। আমি সুর দিয়ে লড়াই করি, আর সুর দিয়েই মানুষের মন বদলাতে চাই। যুদ্ধের কারণে হাজারো মানুষের মতো আবেদও এখন খুঁজছেন একটাই জিনিস, তা হলো স্বাভাবিক জীবনে ফিরে আসার নিশ্চয়তা। তবে যুদ্ধের ভয়, অনিশ্চয়তা আর কষ্টের মাঝেও তিনি বিশ্বাস করেন সঙ্গীতই পারে মানুষের হৃদয়ে আশা ফিরিয়ে দিতে। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১। এই ছিল এখনকার আয়োজনে বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে দেবর ডেটে আবার হাজির হবে বিশ্বজগ। চোখ রাখুন সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।